কবি অলোক বিশ্বাস আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কলকাতা থেকে। আমাদের সমুখে শান্তি পারাবার অনুষ্ঠানের আজকে 52তম পর্ব। আমি অগণিত দর্শক পাঠক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। একজন ব্যতিক্রমী মানুষ অলোক বিশ্বাস। অলোকদার কাছে আমাদের অনেক রকম ঋণ আছে। সে ঋণটা আসলে একজন সামাজিক মানুষ, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখালেখির জগতের মানুষ, সংগঠক, কাগজের সম্পাদক, কবিতার মানুষ, গল্প লেখেন, এরকম অনেক রকম সৃষ্টিশীল কাজের সঙ্গে তিনি যুক্ত। দীর্ঘদিন কাজ করছেন। ৫-এর দশকে তার জন্ম। তারপর থেকে তিনি এই এক ধরনের সাহিত্যিক যে পদাতিক আমরা বলি, পদব্রজে চলছেন দীর্ঘ সময়। দুই বাংলায় তিনি খুব পরিচিত মানুষ। দুই বাংলাতেই তার একদম খোলামেলা বিচরণ। সে বিচরণের মধ্যে কোনো স্বার্থ, কোনো সংকট, কোনো সংশয়, কোনো দ্বিধা নেই। আমি তাকে দীর্ঘদিন থেকে চিনি। আমাদের যোগাযোগটা লেখালেখির মাধ্যমে, আমাদের যোগাযোগ এবং সম্পর্ক সেটি আসলে শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে বিভিন্ন মত, পথ, চিন্তা, ধারণা এবং আসলে আমাদের সাহিত্য কি, কেন, কোথায় যাচ্ছে, আমরা সাহিত্যের জন্য কি করতে পারি, সাহিত্যের মানুষ যারা, সাহিত্যের সঙ্গী যারা, তাদেরকে কিভাবে আমরা কাছে পেতে পারি, কিভাবে একনিষ্ঠ হতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকবার, অনেক সময়, অনেক রকম ভাবে কথা বলেছি, আলাপ করেছি এবং যোগাযোগের ক্ষেত্র প্রস্তুত করেছেন তিনি। অলোকদা, নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের এ সময়ে আপনার একটু কাজকর্ম সম্পর্কে আমরা আপাতত জানবো। এবং আপনার আসলে অনেকগুলো ফোল্ডার, অনেকগুলো কাজের সঙ্গে আপনি যুক্ত। আপনি একটু, আমার মনে হয় যে আমার কথার বেশি প্রয়োজন এখানে নেই। আমরা আমাদের শ্রোতাবৃন্দ তারা মুখিয়ে আছে আপনার সঙ্গে আপনার যে কাজ সেগুলো সম্পর্কে জানার জন্য, সেগুলো সম্পর্কে তাদের মত অভিমত সেটা আমরা শুনবো। আমরা এই আড্ডাটি আসলে দিচ্ছি নির্বাচিত কিছু মানুষদের নিয়ে এবং এই মানুষগুলো আসলে সাহিত্যের জগতের মানুষ। আপনার কাছ থেকে আমরা মনে করি যে নতুন একটা উইন্ডো, নতুন একটা চিন্তা, যেহেতু এক ধরনের আমাদের সাহিত্যের ভাষা তো আসলে বাংলা ভাষাই, কিন্তু কলকাতার যে ভাষা কিংবা মেদিনীপুরের ভাষা, বাঁকুড়ার ভাষা, সেটা তো সেখানকার বাস্তবতা, রিয়েলিটি সবকিছু মিলে একটা তো নতুন ব্যাপার বটেই, বিশেষ করে বাংলাদেশ কনটেক্সটে। আমাদের এখানে দুই বাংলারই অনেকে আছেন, আমরা এটা উপলব্ধি করি। হ্যাঁ, তো আপনি একটু বলেন আপনার লেখালেখি কি অবস্থা এবং এখন কি? আমি তো শুধুমাত্র এই বুক ফেয়ার উপলক্ষে, বইমেলা উপলক্ষে বা তার আগে আমার কর্মব্যস্ততা বেড়ে যায় তা নয়। সারা বছর ধরেই, বইমেলা শেষ হওয়ার পর থেকেই বা সারা বছর ধরেই আমি কোনো মেলা ইত্যাদির জন্য অপেক্ষা করি না। সারা বছর ধরেই আমি কাজ করে থাকি এবং কিছু নির্বাচিত পত্রিকায় যারা কবিতা চান বা গদ্য চান তাদেরকে আমি সারা বছর ধরেই লেখা দিই। এইভাবেই আমার সবসময় যে গ্রন্থ প্রকাশিত হয় তা নয়। এই 1922 সালে, গত 2022 সালে আমার কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছিল। তারপরে আমার আরেকটি কবিতার বই বেরোয়, সেটা হচ্ছে সন্দেশ খালির মা। আরেকটি কবিতার বইও আমার এই মুহূর্তে অন্তত যা ম্যানুস্ক্রিপ্ট হয়ে রয়েছে তাতে অন্তত 4-5টা বই, কবিতার বই অন্তত বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা সবসময় হয় না। তবে আগামী মাসখানেকের মধ্যেই আমার আরেকটি কবিতার বই, প্রায় 7-8 ফর্মা জুড়ে সেই কবিতার বইটি, সেটা বেরোচ্ছে। তাছাড়া গদ্য নিয়েও আমি কবিতা বিষয়ক। হ্যাঁ, বলুন ঠিক আছে।
এই এটা প্রবলেম। হ্যাঁ, তাছাড়া কবিতা বিষয়ক গদ্য, মূলত কবিতা বিষয়ক গদ্যই আমি লিখি। অনেক গদ্য ইতিমধ্যে গত 20 বছর বেশি সময় ধরে অনেক গদ্য জমে গেছে। গদ্যের বই যে মানে গল্পের গ্রন্থ ছাড়া এমনি কবিতা বিষয়ক প্রবন্ধের বই আলাদা করে বেরোয়নি। এই বইমেলায় হয়তো একটি গদ্যের বই বেরোতে যাচ্ছে। তাছাড়াও আরো অন্তত 2-3টি যেমন আমি এখানকার 9-এর দশকের কবিদের নিয়ে কাজ করেছি, সেটার একটা অনেক বড় ম্যানুস্ক্রিপ্ট তৈরি হয়ে রয়েছে, বা বাংলাদেশের 8-এর দশকের কবিদেরকে নিয়ে বা বাংলাদেশের 9-এর দশকের কবিদেরকে নিয়েও আমার প্রচুর লেখা তৈরি হয়ে আছে। এছাড়া গল্পের আমি অনেকগুলো গল্প লিখেছি বাংলাদেশেরও কিছু পত্রিকায়, যেমন বাংলাদেশের কঙ্কাল পত্রিকায় একটি গল্প লিখেছিলাম। বা এখানকার বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় এখন গল্পটা লেখা কম হয়, কিন্তু অনুগল্প লিখেছি, অনুগল্প অনেক লিখেছি। 10 শব্দের গল্প, যাকে আমি নাম দিয়েছি টুনি গল্প। এই 10 শব্দের গল্প নিয়ে আমি কাজ করেছি, সেরকম একটি গ্রন্থ হতে পারে। এরকম অনেকগুলো বেশ কিছু অনুবাদের কাজ করেছি, নিজের কবিতা বা অন্যদের কবিতা। এছাড়া আমি ওই আটপৌরে কবিতা এই নামে একটা ভিন্ন একটা অবয়বে আটপৌরে কবিতা, 3 লাইনের আটপৌরে কবিতাও আমার প্রায় মানে অনেক 1000-এরও বেশি আটপৌরে কবিতা, ছোট ছোট কবিতা এরকম লেখা হয়েছে। সেগুলো নিয়েও ভবিষ্যতে একটি গ্রন্থ বেরোবে। তো আমি এছাড়া ধরুন বিভিন্ন পত্র পত্রিকা নিয়ে লেখা, বা ফেসবুকে যারা এইটা আমি জানি না কেউ করেন কিনা, ফেসবুকে কেউ কবিতা পোস্ট করলে সেই কবিতা সম্পর্কে, সবার তো সম্ভব নয়, সবার কবিতা নিয়ে দীর্ঘ লেখা সম্ভব নয়, তো সেই সমস্ত ফেসবুকে কবিতা পড়ে সেগুলো নিয়ে আমি একটা দীর্ঘ লেখা লিখেছি। সেই লেখাটিও আমার এই গদ্য গ্রন্থে যাবে, সেটাও দীর্ঘ লেখা, প্রায় 160-170 পৃষ্ঠার লেখা। এইরকম আমি সারা বছর ধরেই, এবং আমি প্রতিদিনই, বিশেষ করে তরুণ কবিদের কবিতা, আমি প্রতিদিন নিয়ম করে তরুণ কবিদের কবিতা, সে 2 বাংলারই আমি কম বেশি পড়ে থাকি। এছাড়া পত্র পত্রিকা তো আছেই। এইরকম সারা বছরই আমাকে, তার সঙ্গে আবার কবিতা ক্যাম্পাস পত্রিকার কাজ থাকে। হ্যাঁ, কবিতা ক্যাম্পাস 96টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আগামী সংখ্যা কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। যে আগামী সংখ্যা হবে আমাদের এখানকার নির্বাচিত 8-এর দশকের নির্বাচিত কয়েকজন কবির কবিতা সম্পর্কে আলোচনা নিয়ে কবিতা ক্যাম্পাস পরের সংখ্যাটা পরপর 2-3টি সংখ্যা প্রকাশিত হবে। এইরকম ভাবে কাজের মধ্যে আমি চেষ্টা করছি থাকার। আচ্ছা আচ্ছা, আসলে আমরা যেটা জানতে পারি যে অলোক বিশ্বাস আসলে কোনো সিজনাল কোনো কাজে নয়, যে বইমেলার জন্য তিনি বই করবেন তা নন, বইমেলার জন্য কবিতা ক্যাম্পাস হবে তা নয়। এটা আসলে তার সারা জীবনেরই সবসময়েরই কাজ আর কি, সেই কাজেরই অংশ। এখন যেটি অলোকদা, সেটি হচ্ছে আমার একটি জিজ্ঞাসা, আমাদের দর্শক শ্রোতাদেরও একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে এরকম, অপর নামে আপনি একটা কবিতার ধারণা তৈরি করেছেন আমার মনে হয়, অপর। হ্যাঁ, এইটা, এই বিষয়ে আমি একটু জানতে চাই যে আসলে এটা কি কোনো থিওরি, না আসলে অপর কবিতা বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা আসলে আপনি তো কবিতার নানা দিক নিয়ে ভাবনা চিন্তা করছেন, সেখানে আসলে অপর কবিতা কিংবা অপর শব্দটাকে আপনি কেন এভাবে নিলেন, বা আসলে এটার ব্যাখ্যাটা কি আসলে? অপর কবিতার চিন্তাটা, এই আদারিং, এই ব্যাপারটা যে একেবারে নতুন কিছু তা নয়। অপরের মধ্যে দিয়ে আমাদের ভিতরে একটা, যেমন আমরা যদি অ্যান্টি এস্টাবলিশমেন্টের কথা বলি, প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলি, আমরা যদি চেনা পথ ছেড়ে অচেনা পথে আমরা ভ্রমণ করি, আমাদের চেনা নদী, চেনা শহর, তার বাইরে চেনা গ্রামের বাইরে যদি আমরা আরেকটা কোথাও অন্য কোথাও পাড়ি দিই, ফলত সেখানে কিন্তু আমি একটা নতুন শব্দ, নতুন গন্ধ, নতুন অবয়ব, নতুন বিন্যাস পেয়ে যাই। তা অপর এটা কোনো বিশেষ তত্ত্ব নয়, অপরটা কিন্তু আমাদের জীবনের প্রতি মুহূর্তে কিন্তু অপর স্পর্শ করে আছে। আমি অপরের, একজন মানুষ, একজন সৃষ্টিশীল বলি বা সৃজনশীল বলি, বা একজন মানুষ যখন নিজের দিকে তাকায় আয়নার সামনে দাঁড়িয়ে, সে যদি তার ভেতরে কনফ্লিকশন তৈরি না হয়, তার ভেতরে যদি দ্বন্দ্ব তৈরি না হয়, তাহলে তার অপরের খোঁজ থাকে না।
অপরকে খুঁজতে গেলে কিন্তু প্রথমত নিজের নিজের বিরুদ্ধে যেতে হবে। আমি নিজের বিরুদ্ধে মানে আমি তো দীর্ঘদিন ধরে মানে জীবনের পথে চলতে চলতে আমি তো নিজের ভেতরে কতগুলো প্রাতিষ্ঠানিক ব্যাপার তৈরি হয়ে গেছে। তাহলে সেই প্রাতিষ্ঠানিকতা আমি কিভাবে ভাঙবো? আমার একটা নতুন সন্ধান, নতুন খোঁজের দিকে যেতে হবে। সেই জন্য আমি সবসময়, আমি এমনি আমার জীবনেও চাই, আমি যে রাস্তায় কোনোদিন, যে গলিতে, যে পথে আমি কোনোদিন যাইনি, আমি সেই পথে, যে স্টেশনে কোনোদিন যাইনি আমার মনে হয়, বা যে শ্মশানে বা কবরখানায় আমি কোনোদিন যাইনি, আমার হঠাৎ মনে হলো সেই জায়গাটায় ঢুকে পড়ি। তো সেই জায়গায় ঢুকে পড়ে সেখানকার বিন্যাস, সেখানকার অবয়ব, গন্ধ, স্পর্শ আমি একটু দেখি। এইটা আমার কবিতায় প্রয়োগ করি। কবিতায়, সেই জন্য কবিতায় প্রয়োগ করতে গিয়ে দেখি যে কবিতার যে বাক্য বিন্যাস, মানে এতদিন ধরে যে আবহমান কবিতার যে বাক্য বিন্যাস, আবহমান কবিতার যে অবয়ব বা ওর যে মানে কেন্দ্রিকতা, সেই কেন্দ্রিকতা থেকে কিন্তু আমি যখন অপরের সন্ধান করছি, আমি সেই কেন্দ্রিকতা থেকে, সেই ভাবনা কেন্দ্র থেকে সরে যাচ্ছি, সরে গিয়ে একটা অপর ভাবনা, একটা অন্য বিন্যাসের কথা আমি পেয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তো এটা আসলে আমি একটু আলাদা রকমের। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আবার এই অপর মানে আমার অপরের সঙ্গে আপনার অপরত্বের আবার পার্থক্য দেখা দেবে। কেননা আপনি যে গায়ে গঞ্জে, যে নদীর ভেতরে আপনি মানে চেনাকে ছেড়ে আপনি যখন অচেনার দিকে যাচ্ছেন, আমিও যাচ্ছি, কিন্তু আপনি একটা আর যে এই যে অচেনা জগতের ভেতরে আপনি যখন ঢুকছেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা নতুন সেন্সেশন, নতুন সংবেদনশীলতা তৈরি হচ্ছে, যেটা আমার ভেতরে তৈরি নাও হতে পারে। আমারটা আমার মতনই তৈরি হবে, আপনারটা আপনার মতনই তৈরি হবে। সেখানে কিন্তু সিমিলারিটি, সাদৃশ্য আছেই। যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশের কবিতার সঙ্গে পশ্চিমবঙ্গের বা ভারতের কবিতার কোথায় সাদৃশ্য, কোথায় বৈসাদৃশ্য। তো এখানে তো অনেক সাদৃশ্য আছে, অনেক বৈসাদৃশ্য আছে। তো বৈসাদৃশ্যগুলোই হচ্ছে অপর। যেখানে সিমিলারিটি আছে সেগুলো আমার চেনা। আমি যখন একজন কবির কবিতা পড়ছি, আমি কামরুল বাহার আরিফের কবিতায় পড়ি, বা আমি গৌরাঙ্গ মহন্তর কবিতায় পড়ি, বা কামরুল হাসানের কবিতা পড়ি, সেই সব কবিতা পাঠের সঙ্গে কিন্তু আমারও জীবনের মানে আমারও কবিতা জীবনের অনেক কিছু মিলে যাচ্ছে। আবার দেখছি অনেক কিছু আলাদা। এই আলাদাটা গৌরাঙ্গ মহন্তের ক্ষেত্রেও আলাদা, আমার ক্ষেত্রেও আলাদা। এই আলাদাগুলো কোথায়, কিভাবে আমি সেগুলোকে চিহ্নিত করি যে ইনি কোথায় আলাদা। আবার একই দেশের মধ্যে বিভিন্ন কবির ভেতরেও সেই আলাদা চেতনা বা পথ তৈরি হয়। ফলত আমাদের এখানে আমি দেখেছি বাংলাদেশের 8-এর দশকের কবিদের নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে এই গোলাম কিবরিয়া পিনু, ওর কবিতা যেমন আপনি দেখবেন, গোলাম কিবরিয়া পিনুর, আপনি তো নিজেও কাজ করেছেন, দীর্ঘ লেখা লিখেছেন 8-এর দশকের কবিদেরকে নিয়ে। একদম মানে প্রেক্ষাপটগুলো, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং শিল্পগত প্রেক্ষাপট নিয়ে তো আপনি বিস্তৃত কাজ করেছেন। কাজ করতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন যে গোলাম কিবরিয়া পিনুর কবিতার সঙ্গে ফরিদ কবিরের কবিতা কত আলাদা। আবার ফরিদ কবিরের কবিতার সঙ্গে আপনি আপনি গৌরাঙ্গ মহন্তের কবিতা আপনি মিল পাবেন না। তার কারণ এরা প্রত্যেকেই অপরের সন্ধানী। এখন ট্র্যাডিশনালি অনেক কবিতা আবহমানের সঙ্গে মিলে যায়, সেই মেলাটা এখন কেউ যদি সেই মেলাটাকেই ধরে থাকে, সেটাকেই যদি রপ্ত করে, তার মধ্যেই আত্মস্থ হয়, তাহলে কিন্তু সে অপরত্বের সন্ধান কোনোদিনই পাবে না। এখানে একজন হ্যাঁ, সে যদি কবি একটু ডিস্টার্ব করছে নেট। হ্যাঁ, এখন এই অপরত্বের জায়গাটা অত্যন্ত, এটা কিন্তু খুব স্পন্টেনিয়াসলি হয় না, স্বতঃস্ফূর্ত ভাবে হয় না। এটা কোনো স্বয়ংক্রিয় লেখা, রাইটিং, অটোমেটিক রাইটিং এর মতো নয়। এটা কিন্তু একজন কবিকে অত্যন্ত সচেতন ভাবেই করতে হয়, এবং করার সঙ্গে সঙ্গে তাকে আগে এই অপরত্বের সন্ধান আমি কখন পাবো। আমার যদি পড়া না থাকে,
আমার যদি শঙ্খ ঘোষের কবিতা পড়া না থাকে, আমার যদি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়া না থাকে, আমার যদি শহীদ কাদরির কবিতা না পড়া থাকে, তাহলে কিন্তু আমার যদি গুন্দার কবিতা যদি পড়া না থাকে, তাহলে কিন্তু আমি অপরত্বের সন্ধান পাবো না। আমাকে সেই জন্য আগের আমার যে অগ্রজ কবিরা এবং সমসাময়িক যারা লিখছেন, সৃজনশীলতার সঙ্গে যারা লিখছেন, সৃষ্টিশীলতার সঙ্গে সচেতনভাবে যারা লিখছেন, তাদের টেক্সটের সঙ্গে আমাকে সম্পৃক্ত হতে হচ্ছে প্রতি মুহূর্তে যতটা পারা যায়। তাহলেই আমি নিজেকে আমার পৃথক, নিজের জন্য একটা পৃথক অবস্থান তৈরি করতে পারবো। এই পৃথক অবস্থানটাই হচ্ছে অপরত্ব। বাহ বাহ, আসলে এটা এটা আমরা আসলে মানে কবিতা নিয়ে কাজ করতে গিয়ে এই জিনিসগুলো হয়তো আমাদের, আমরা হয়তো এগুলো আর নরমালি আমি যেটা এখন বললাম, এটা আমি একেবারে মানে কলুকালি সহজভাবে বললাম। এটাকে নিয়ে যখন এটা নিয়ে আমার অনেক লেখাও আছে, সেই লেখাগুলোর ভিতরে আরো বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। এটা আমি সহজভাবে আমি বললাম। এটা আমাদের তো এখন অনলাইনের এটা খুব স্বাভাবিকভাবে বলতেই হবে এইভাবে। না, অলোক বিশ্বাসের এই যে এই কবিতা সমগ্র, এটি প্রথম খণ্ড, এবং এই প্রথম খণ্ডের যে কবিতা সমগ্র, সেখানে আমরা অলোক বিশ্বাসের যে কাব্য ভাবনা, তার কবিতার ভাবনা, সেখানে আমরা তার একটা প্রবন্ধ আছে, খুব চমৎকার একটা প্রবন্ধ আছে, এবং ইন্টেন্সিভ ওয়েতে উনি নিজের কবিতার ব্যাখ্যা দিয়েছেন, আমার কবিতার নেপথ্যে, এরকম নামে উনি এটা দিয়েছেন, এবং অপর কবিতার একটা ব্যাখ্যা বিশ্লেষণ এখানে আছে। আমাদের যেটি বিষয়, সেটা আমার মনে হয় যে অলোক বিশ্বাস আসলে কবিতাকে এক ধরনের একটা সায়েন্টিফিক ডিসকোর্সের মধ্যেও তিনি নিয়ে গেছেন তার এই লেখাটার মধ্যে। সেই সায়েন্টিফিক ডিসকোর্স, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কবিতার ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে, কবিতার, আমরা তো স্বাভাবিকভাবে যে সুপারফিশিয়ালি হয়তো বলি যে কবিতায় দেশপ্রেম, বা কবিতায় হয়তো প্রেম, নিসর্গ, নারী ইত্যাদি, কিংবা রাজনীতি, কিংবা সমাজ অর্থনীতি, এসব বলি। কিন্তু অলোক বিশ্বাসের লেখার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিষয়ের ভিতরে যে কোয়ান্টাম, সেটার খোঁজ তিনি করছেন, কোয়ান্টামের খোঁজ করছেন, এবং তার লেখা যে কবিতার মধ্যে যে গঠনটাকে তিনি শুধু আমরা যেমন ছন্দ দিয়ে কিংবা এক ধরনের ইমেজ দিয়ে গতানুগতিক যেটা আসে, কিন্তু তার লেখার মধ্যে আমি দেখেছি যে এক ধরনের ধর্ম, দর্শন, নাটকীয়তা, স্লোগান, ডায়ালগ, এই বিষয়গুলোকে তিনি কিন্তু চাপিয়ে দেওয়ার মতো করে দেখেন না কখনো। এটা ইনহেরেন্টলি, অন্তর্লীন ভাবে কিভাবে এটা আছে, কিভাবে সেটা এক ধরনের স্রোতের মতো চলছে, কেন চলছে, কোন বাস্তবতা থেকে চলছে, এবং সেটার মধ্যেও তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেন যে সূক্ষ্ম সূক্ষ্ম যে অনুভূতিগুলো আছে, সেটা কিভাবে, কোন উপায়ে কাব্যের মধ্যে সেটা জমাট বাঁধছে। এই জিনিসটা আমার এই তার লেখার মধ্যে তিনি বলেছেন অনেকবারও, ফর্ম নিয়ে আলোচনার ক্ষেত্রে, যে বহুরৈখিকতাতে তার আস্থা। বহুরৈখিক আমরা যেটাকে বলি, আমরা যদি এখন বলি যে, এই খুব সহজ কথা, আমি বারবারই এই কথাটা বলি যে এই শিশিরের শব্দের মতন সন্ধ্যা, এই একটা জিনিস। এখন শিশিরের শব্দের মতো সন্ধ্যা, এটা আসলে কি? হ্যাঁ, এটার মধ্যে বহুরৈখিক ইন্সপিরেশন কিংবা প্রেম, আকাঙ্ক্ষা, সেটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা, ন্যাচারাল ব্যাখ্যা, প্রকৃতিগত ব্যাখ্যা, এগুলো কিন্তু নানা রকম ভাবে একজন কবি যখন তিনি কবিতা লেখেন এবং আলোচনা করেন, সেগুলো তিনি খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করেন, সূক্ষ্মভাবে সেগুলো দেখারও চেষ্টা করেন। অলোক বিশ্বাস সেই ঘরানার মানুষ। তিনি আসলে এই জিনিসগুলোকে এইভাবে, আমরা তো এটা অনেক ক্ষেত্রে বলে থাকি, যেমন যে কবিতা যারা লেখেন তারা আসলে শিক্ষিত না অশিক্ষিত, তাদের একাডেমিক বিদ্যা আছে না নাই সেটা আমরা দেখি না, তারা কবিতা লিখছেন। নজরুল, তার কোনো একাডেমিক কোনো কিছু নেই। সুকান্তর ক্ষেত্রে কিংবা রবীন্দ্রনাথ আমরা যদি দেখি, অনেক মানুষই আছেন এবং স্বভাব কবি। লালন কিংবা হাসন রাজা, তো কোনো একাডেমিক কোনো জায়গা ছিল না, কিন্তু তাদের লেখালেখি নিয়ে কিন্তু বড় বড় ডিগ্রি হচ্ছে, সেটা একাডেমিক জায়গা থেকেই হচ্ছে। ঠিক একইভাবে আমাদের অলোক বিশ্বাসের ক্ষেত্রে যেটা একটু ভিন্নতা আমরা দেখব, তিনি কবিতা লেখেন, কিন্তু কেন লেখেন, কিভাবে লেখেন, কিভাবে সেই কবিতা হয়, এবং এই কবিতার ভিতরে যে স্ট্রাকচার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ব্যাপারগুলো আছে, সেটার মধ্যে যে বৈজ্ঞানিক বীক্ষণ, সেটাও তিনি অনুসন্ধান করার চেষ্টা করেন।
আমরা অলোকদার কাছে আর একটা বিষয়ে যাব। আমরা অপর কবিতা সম্পর্কে জানলাম। অপর কবিতা, এটা তার লেখার আমি তার বিশ্লেষণের মধ্যে এটা পেয়েছি, এবং অপর কবিতা নিয়ে তিনি কাজও করেছেন এবং তার লেখার মধ্যেও এটা আছে তার কাছে। এখন আমাদের আরেকটা যেটা একটু জানার একটি বিষয়, তার তো আসলে অনেক কাজ তিনি করেন, অনেক প্রচুর কাজ করেন, কাজের মধ্যেই তার যাপিত জীবন, সুতরাং তার কাজের শেষ নাই কোনো। কারণ আমরা এই কবিতার জায়গাটাতেই একটু থেকে আমরা পরে আবার একটু অন্যদিকে লিটল ম্যাগের দিকে যাব, এবং লিটল ম্যাগের যে তার বিখ্যাত যে পত্রিকা, এটার সংখ্যা কত বেরিয়েছে দাদা? এটা এখনো পর্যন্ত মানে 96টা ইস্যু বেরিয়েছে। এই যে এটা কি ভাবা যায় যে 96টা সংখ্যা বেরিয়েছে কবিতা ক্যাম্পাস, এবং এটা 96টা সংখ্যা বেরিয়ে গেছে এবং কাজ করছেন তিনি এখনো। এবং আমার তো মনে হয় যে এটা শতবর্ষিত হবেই, পেরিয়ে যাবে আশা করছি আমরা, সেটা তো হতেই পারে, হবে। এবং এটা আসলে এইরকম মানুষদের পক্ষেই সম্ভব। 96 সঙ্গে এটা কতটা ডেডিকেশন একটা কাজের প্রতি, হ্যাঁ। এবং আমরা বলবো যে কবিতা পত্রিকা, কিন্তু কবিতা ক্যাম্পাস কিন্তু একটা কবিতা পত্রিকা, সুতরাং এই কবিতা পত্রিকার যে কাজ, সেক্ষেত্রে কাজ করতে করতেই তার মধ্যে নিশ্চয়ই অনেক রকম ভাবনা চিন্তা তৈরি হয়েছে। এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই যে তিনি অপর কবিতার যে তত্ত্ব একটা দাঁড় করিয়েছেন, আমি বলবো এটা তত্ত্বই আর কি, তত্ত্ব তো আসলে নলেজ, একটা জিনিস তিনি দাঁড় করিয়েছেন। তো আমাদের কাছে আর একটা যেটি প্রশ্ন, আমাদের দর্শকদেরও নিশ্চয়ই এরকম প্রশ্ন আছে, তাদেরকে ভাবায় নিশ্চয়ই ব্যাপারগুলো, সেটা আসলে কি কবিতার আলোচনা। অলোকদা, কবিতার আলোচনা, আমরা তো এখন ধরেন যে এই প্রযুক্তি ভার্চুয়াল একটা ওয়ার্ল্ডে বাস করছি, কবিতা প্রচুর লেখা হচ্ছে, কবিতায় অনেক ম্যাটার যুক্ত হচ্ছে, কবিতার যে বিষয়বস্তু আঙ্গিক সেটা বদলাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, স্বভাবতই সেটা বদলাবে। তখন মানুষের জীবন তো আর একরকম চলছে না, একটা স্পেলে চলছে না, সেখানে বহু বিষয় যুক্ত হচ্ছে। তো কবিতার ক্ষেত্রে যে আমাদের এই কবিতার কি কোনো সর্বনাশ আপনি দেখতে পাচ্ছেন কিনা, এইটা আমার একটা প্রশ্ন, যে একটা কোনো রকম সর্বনাশ কি আছে কিনা লুকিয়ে। সেটা হচ্ছে কি, এই যে একটা প্রযুক্তির জগৎ, এবং যেভাবে যথেচ্ছা এই কবিতা পোস্ট হচ্ছে, সেটা কি কবিতা না আসলে ইমপ্রেশন, যে আমার একটা মনে ভাবনা উদয় হলো আমি বললাম, সেরকম কিছু না কবিতা? আর আসলে আমাদের তো যে কবিতার বই, শঙ্খ ঘোষ যেভাবে লিখতেন কবিতা, সুনীল যেভাবে লিখতেন কবিতা, আমাদের এ বাংলায় শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদিররা যেরকম সিনসিরিটি নিয়ে লিখতেন, কিংবা আপনারাও গোড়ার দিকে যেভাবে লিখতেন কবিতা, সেই কবিতা তো আর সেই কবিতা নেই। এবং আমরা আসলে কিন্তু সত্যিকার অর্থে যে কবিতার যে রাগ অনুরাগ, প্রেম, অনুভব, অনুভূতির যে জায়গাটা, সেটা কিন্তু আমরা আর কিন্তু সেভাবে ওই ন্যাচারালি কিন্তু খুঁজে পাচ্ছি না। সব জায়গায় একটা আর্টিফিশিয়াল একটা জায়গায় চলছে, সবকিছুর মধ্যে একটা আর্টিফিশিয়াল। আমি সেই জন্যই বলছি যে কোনো সর্বনাশ আপনি দেখতে পাচ্ছেন কিনা চলাফেরা, হাঁটা চলার মধ্যে, নাকি এর মধ্য থেকেই একটা ওই আমরা যেটাকে বলি ফিনিক্স পাখির মতো যেটা কবিতা, সেটা কবিতা থাকবে। এটা একটা প্রশ্ন আর কি। এখন আমাদের আজকে থেকে যদি আমরা 50 বা 100 বছর আগে পিছিয়ে যাই, তখনকার জীবন ছিল অনেক সরল, একরৈখিক জীবন ছিল, এবং আমাদের জীবনে এত সমস্যাও ছিল না। আমাদের জীবনের যে সম্পর্কগুলো, মানুষে মানুষের সম্পর্কগুলো, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর মধ্যে কিন্তু অনেক সারল্য ছিল। গ্রামের মানুষ মানে আমরা বলতাম গ্রামের মানুষ খুব সহজ সরল, শহরের মানুষ একটু স্বার্থান্বেষী বা একটু যান্ত্রিক, এইরকম হয়তো একটা সময় বলা হতো। কিন্তু সার্বিকভাবে মানুষ ছিল অনেক বেশি সহজ সরল। এবং মানুষের যেমন আমরা জানতাম যে ছোটবেলায় দেখেছি পাড়ায় পাড়ায় লাইব্রেরি, মানুষ লাইব্রেরিতে গিয়ে সেই সমস্ত বই সংগ্রহ করে পড়াশুনো করতো, রেগুলার পড়াশুনো করতো, পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল, পাড়ায় পাড়ায়। এছাড়া বিভিন্ন আলোচনা সভা এইগুলোও ছিল বিভিন্ন জায়গায়। তো সেইগুলো তো সময়ের প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে সে আমাদের চিঠি লেখার অভ্যাস ছিল, দীর্ঘ দীর্ঘ চিঠি লেখার অভ্যাস ছিল। এগুলো আমরা জানি যে
বিখ্যাত কবিরা, খুব জনপ্রিয় কবিরা, তাদের চিঠির সংকলনও প্রকাশিত হয়েছে। কিন্তু এখন আর সেই অর্থে পোস্ট কার্ড বা ইনল্যান্ড লেটার সেই যেরকম চিঠি লেখা হয় না। এখন যা কিছু হয় সবই ইমেলে আমরা পাঠাচ্ছি। অর্থাৎ প্রযুক্তি, এটা স্বীকার করতেই হবে যে প্রযুক্তি আমাদের জীবনের সর্বত্র ঢুকে গেছে। আমরা এই যে আজকে আজকে এই মুহূর্তে আমরা যে অনলাইন এই যে ডিসকোর্সটা চালাচ্ছি, এটা একটা সময় সম্ভব ছিল না, আজকে এটা সম্ভব হচ্ছে এবং বহু মানুষ সেটা দেখছে, গোটা পৃথিবী জুড়ে মানুষ ইচ্ছা করলে সেটা দেখতে পারে। তা আমাদের ভিতরে প্রযুক্তি নানাভাবে ঢুকে গেছে। ফলত পূর্বেকার যে আবহমান কালের যে সারল্য, আবহমান কালের যে কবিতার ভিতরে যে তথাকথিত রোমান্টিকতা, কবিতার ভিতরে যে নিসর্গের ব্যবহার, তথাকথিত নিসর্গ এসে পড়া, প্রেম এসে পড়া, আজকে প্রেমের কবিতা কিন্তু লেখা, যে প্রেমের কবিতা রবীন্দ্রনাথ নজরুল লিখেছিলেন, প্রেমের গান লিখেছিলেন, নিসর্গের গান লিখেছিলেন, সেই গান বা সেই কবিতা আজকে শঙ্খ ঘোষের যে প্রেমের কবিতা, বুদ্ধদেব বসুর যে প্রেমের কবিতা কঙ্কাবতীকে নিয়ে, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে মীরাকে নিয়ে যে ধরনের প্রেমের কবিতা, সেগুলো আজকে আর লেখা সম্ভব নয়। কারণ আজকে আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটে গেছে এবং এটার মধ্যে কোনো সর্বনাশ নেই। এখন সর্বনাশ নেই, আবার সর্বনাশ আছেও। যেমন আমরা যখন দেখছি যে বহু মানুষ হয়তো কবিতা জগতে এসে তার যদি কবিতা জগতে বা যে কোনো, আমার মনে হয় যে কোনো শিল্পের জগতেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই শিল্পের বর্তমান এবং অতীতকে যদি সেই ব্যক্তি অধ্যয়ন না করে, তার ফলে তার কাছে একটা বিপদ সৃষ্টি হবেই। একই কবি দেখে, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি, একজন কবি তিনি 30-40 বছর ধরে একটা কবিতাই লিখে যাচ্ছেন, মানে একই কবিতার অনুকরণ করে চলেছেন। এবং যেসব কবিতা আজ থেকে 100 বছর আগে লেখা হয়ে গিয়েছিল, সেরকম কবিতাও কিন্তু এখনো তরুণ কবিরাও বা মধ্যবয়সী কবিরাও সেই কবিতাও লিখে চলেছেন। সেখানে কিন্তু সর্বনাশ। আমরা একটা শিল্প, আমরা যদি শিল্পটাকে প্রযুক্তি বা যে কোনো তত্ত্বই সামনে আসুক না কেন, আমরা শিল্পের যে নিজস্ব চরিত্র, যে শিল্পের যে নিজস্ব দিকগুলো, সেগুলোকে সচেতন ব্যক্তিরা, সে আলোচনার জায়গা হতে পারে, গল্পের ক্ষেত্রে হতে পারে, তারা যদি সেগুলোকে অধ্যয়ন না করেন এবং সেগুলোকে এগিয়ে নিয়ে না যান, তা সেখানেই সর্বনাশ। একটা জাতি সত্তা ধ্বংস হয়ে যায়, বা একটা শিল্প সত্তা, মানে সামগ্রিক শিল্প সত্তা ধ্বংস হয়ে যায় যখন তার ভিতরে গতিশীলতা, তার ভিতরে কোয়ান্টাম, তার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো বন্ধ হয়ে যায়। আজকে গান, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কারা করবে? আমাদের শিল্প জগতে যারা রয়েছেন তারাই করবেন। নাটকে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, নাটকে ওপার বাংলা এপার বাংলার নাটকে প্রচুর, গানের এই যে নতুন নতুন ব্যান্ড এসছে গানের, এর মধ্যে প্রচুর ভালো গান লেখা হচ্ছে, প্রচুর ভালো গান গাওয়া হচ্ছে। কিন্তু কবিতার জায়গাটা যেহেতু তথাকথিত জনপ্রিয়তার সঙ্গে, তথাকথিত সেই মানে লোকের মনোরঞ্জনের জন্য যেহেতু কবিতার জায়গাটা নয়, সেই জন্য কবিতার জায়গাটা একটু কঠিন, সেই জন্য কবিতার জায়গায় কোনো চালাকি চলে না। এখানে সবসময় কিন্তু একজন কবিকে সৃজনশীলতাটা সকল কথা, কিন্তু সৃজনশীলতার ভিতরে যে অজস্র মানে মুখ রয়েছে, বহির্মুখ রয়েছে, সেগুলোকে যদি চিহ্নিত না করা যায় এবং বারবার নতুন সন্ধান না করা যায় লেখার ভেতরে, বিন্যাসের ভেতরে, শব্দের ভেতরে, বাক্যের ভেতরে, তাহলেই মনে হয় যে কোথাও সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি বহু পত্রিকা পড়ি, এই যে লিটল ম্যাগাজিনের কথা, বহু পত্রিকা আমাদের এখানেও বা বাংলাদেশেও বহু পত্রিকা, এই যে বরেন্দু মন্ডল একটি গ্রন্থ সম্পাদনা করেছিলেন যে লিটল ম্যাগাজিন স্বরূপ সংকট সম্ভাবনা, বরেন্দু মন্ডল, ওখানে আমারও একটি, আমি জানি না আপনার কাছে বইটি পৌঁছেছে কিনা, একটা অসাধারণ সংকলন বরেন্দু মন্ডল, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক বরেন্দু মন্ডল করেছেন। সেখানে কিন্তু লিটল ম্যাগাজিন, কোনটা লিটল ম্যাগাজিন, আমি কিভাবে একটা ভালো লিটল ম্যাগাজিন চিনবো, তার কিন্তু অনুসন্ধান রয়েছে এই বইটির মধ্যে। আমরা জানি অজস্র কয়েক হাজার লিটল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে, কিন্তু সবগুলোই লিটল ম্যাগাজিন নয়। আর যদি তথাকথিত লিটল ম্যাগাজিন যদি একটা লিটল ম্যাগাজিন না হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু আমাদের লেখালেখিরও সর্বনাশ। কিন্তু সম্পাদক একটা দিশা দেখাবেন, সম্পাদক তো অনেক এগিয়ে থাকা লোক, তিনি তো কতগুলো কালেকশন করে ছাপিয়ে দিচ্ছেন না। সেখানে যদি তিনি সম্পাদক, তিনি যদি দেখা যাচ্ছে যে একজন কবির কবিতা প্রকাশ করছেন, যে কবিতাটা ওই রকম একটি কবিতা আজ থেকে 100 বছর আগে লেখা হয়ে গিয়েছিল, সেই কবিতাটা তিনি প্রকাশ করছেন,
এখানেই সর্বনাশ। আর ফেসবুকে প্রচুর ভালো কবিতা, আমি তো ফেসবুকে প্রচুর ভালো কবিতা পড়ি, এবং একই সঙ্গে প্রচুর গোলা কবিতা, রাউন্ড অ্যাবাউট কবিতা, মানে একেবারে কি বলবো, মানে নভিশ লেখা, সেটাও থাকে। এখন এটা যার যার অধিকার। ফেসবুকটা, আমি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আমার তো অধিকার আছে, প্রত্যেকেরই আছে একটা ফেসবুক অ্যাকাউন্টে তার কবিতা পাঠিয়ে দেওয়া। কিন্তু কবিতা নিয়ে, কবিতা হাজার হাজার লেখা হচ্ছে, কবিতা নিয়ে ডিসকোর্স হচ্ছে, সিরিয়াস ডিসকোর্স কিন্তু কম হচ্ছে, সেখানেই সর্বনাশ। আমি এই যে কবিতা ক্যাম্পাস থেকে প্রচুর এই ওয়ার্কশপ হয়েছিল, ওয়ার্কশপে কিন্তু আমরা করি, ওয়ার্কশপ বাংলাদেশে সেভাবে হয়নি, মানে করার মতো আমি সুযোগ সেই অর্থে পাইনি। এই ওয়ার্কশপে কিন্তু কবিরা যখন কবিতা পড়েন, একটা আড্ডার ভেতরে কবিরা যখন একাধিক কবিতা পড়ছেন, সেই কবিতাগুলো নিয়ে একটা অন্যরকম আলোচনা হচ্ছে। সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা শিক্ষিত হচ্ছি, আমরা বুঝতে পারছি যে আমার হোয়াট টু ডু নেক্সট। আমি পরবর্তী কবিতাটা আজকের, আমাকে ভাবতে হবে যে আমি আজকে 2025, আমাকে ভাবতে হবে কিন্তু 2050-এর কবিতার টেক্সটটা কেমন হবে, তার ভাষাটা কেমন হবে, আমাকে এতটা অ্যাডভান্স এগিয়ে গিয়ে আমাকে ভাবতে হবে। আর যদি না ভাবতে পারে তাহলে সেখানেই সর্বনাশ। এরকম অনেকেই ভাবছেন, কিন্তু সেখানে অনেকে ভাবছেন, এটা সত্য। এই কবিতার জগতে হাজার হাজার কবিতা লিখছে। আমরা বলুন তো 50 দশক, 60, 70 দশকের কজন কবি আমাদের কাছে পরিচিত, তাদের মানে অন্যরকম টেক্সট নিয়ে কজন কবি, কত শত কবি এসেছিল, সবাই কোথায় উধাও হয়ে গেছে। অল্প কয়েকজন আমাদের মধ্যে, তারাই আছেন আমাদের মধ্যে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় বেঁচে থাকবেন, আমাদের মধ্যে আল মাহমুদ বেঁচে থাকবেন, আমাদের মধ্যে শামসুর রহমান বেঁচে আছেন, বেঁচে থাকবেন, কারণ এই একটা অদ্ভুত জাদু এর মধ্যে, এই সবসময় ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, খুব ভালো বলেছেন। আমরা একটু একটু একটা জিনিস একটু অন্যদিকে যাই। আমাদের মানে অলোকদা, আপনার তো এই কবিতা ক্যাম্পাস 96তম সংখ্যা বেরিয়েছে, এবং আপনি দীর্ঘদিন ধরে কবিতা ক্যাম্পাস করছেন, কবিতা বিষয়ক কাগজ এবং কবিতা সম্পর্কে। এই যে আপনি আপনার এই পত্রিকা লিটল ম্যাগ, এটা করার অর্থ তো এই নয় যে একটা কম্পাইলড কিছু সংকলন করা, তা তো নয়। আপনি তো এডিট করেন এবং আপনি লেখক নির্বাচন করেন, বা কবিকে বা কবিতা কার হচ্ছে না, বা আমি কোনটা ছাপবো না, সেটা একটা ব্যাপার আছে, সেটা সে জিজ্ঞাসা প্রশ্নটা আছে। আবার সেই সাথে সাথে আপনার যে এই যে 96টা সংখ্যা বেরিয়েছে, সংখ্যাগুলো একটি সংখ্যা আর একটি থেকে উত্তরিত হয়েছে, হয়ে হয়ে এত দূর এসছে, এবং কবিতা ক্যাম্পাস আমি দেখেছি ঢাউস অনেক সংখ্যা করেছে। এই পত্রিকা করার অভিজ্ঞতাটা, এবং বিশেষ করে এই কবিতা পত্রিকার অভিজ্ঞতাটা, আপনার পারসেপশনটা কি? আমরা একটু, মানে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো পত্রিকা আজ পর্যন্ত এই মানে এত দীর্ঘায়ু না, অসম্ভব এটা ব্যাপারটা। কিন্তু আপনি যে এত দূর যাচ্ছেন, এত পথ চলছেন, আসলে এটার ম্যাজিকটা কি আসলে, এবং এর ভেতরে কিভাবে কাজ করছেন আপনি, এটা একটু যদি আমাদের দর্শক শ্রোতাদের সঙ্গে একটু শেয়ার করেন তাহলে। প্রথমত আমরা মানে সবাই জানি যে একটা পত্রিকা প্রকাশ করতে গেলে অর্থ দরকার, এটা না থাকলে পত্রিকাটা প্রকাশ করা যাবে না। এইবার অর্থের বাইরে, অর্থটা নিয়ে পরে বলছি, আরো কতগুলো ম্যাজিক কাজ করে। সেই ম্যাজিক হচ্ছে, আমি যে কবিতা ক্যাম্পাসের লেখা নির্বাচন করি, আপনি দেখবেন আমি কিন্তু কখনোই ফেসবুকে বা কোনোভাবে বিজ্ঞাপন দিয়ে বলি না যে পত্রিকা প্রকাশিত হচ্ছে, সবাই লেখা পাঠান। এবার সবাই যদি লেখা পাঠানোর জন্য যদি আমি একটা কমন বিজ্ঞাপন দিই, তো শত শত কবিতা আসতে শুরু করে দেবে। এই শত শত মানে যে কেউ কবিতা পাঠাতে শুরু করে দেবে, তাহলে যে কেউ কবিতা, এবার পরে তারা ক্লেম করবে আপনি তো বলেছিলেন যে কবিতা পাঠাতে, সেই জন্য পাঠিয়েছি, কাল প্রকাশ করলেন না। সেই জন্য এই কাজটি আমি করি না। আমি যে একটু আগে বললাম না যে আমি এই বাংলায় বা ওই বাংলায় কারা কবিতা লিখছেন নিয়মিত, সেটা আমি লক্ষ্য রাখি। মানে আমি পড়ি, তাদের টেক্সটটা পড়ি। বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না যে তার কবিতা আমি নিয়মিত পড়ি, বা এখানকারও হয়তো অনেকেই জানেন না তার কবিতা আমি নিয়মিত পড়ি। হঠাৎ একদিন তার কাছে পড়তে পড়তে যদি মনে হয় যে এনার
লেখা তো একটা অন্যরকম কিছু আছে, জীবনের অন্যরকম একটা ব্যাপার আছে। তখন আমি তার কাছে আমন্ত্রণ জানাই যে তুমি একগুচ্ছ কবিতা পাঠাও কবিতা ক্যাম্পাসের জন্য। ফলত আমার এই নির্বাচনের জায়গাটা আগে থেকেই স্থির হয়ে যায় যে আমি একজন আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন লেখককে যিনি লিখতে লিখতে একটা জায়গায় পৌঁছেছেন বা তার লেখার একটা অন্যরকম চিন্তা ভাবনা লেখার ভেতরে রয়েছে। ফলত আমি তাকে আগে থেকেই নির্বাচন করে নিলাম। ফলত তাকে আর এবং তাকে যখন বলেও দিচ্ছি যে আপনি কিন্তু মাথার অনেক কবি কিন্তু আমাকে এইভাবেই সেই জন্য বলে যে কবিতা ক্যাম্পাসে লেখা পাঠাতে গেলে বেশ কয়েকবার ভাবতে হয়। আমাকে অনেকবার ভাবতে হয় যে আমি কবিতা ক্যাম্পাসে লেখা পাঠাচ্ছি, তার মানে কিন্তু এই নয় যে কবিতা ক্যাম্পাসের একটা বিশেষ ঘরানা আছে, সেই ঘরানা অনুসারে সে লিখে দেবে না। আমি কাউকে বলি না যে আপনি আমার মতো লিখুন বা এই অপর কবিতা লিখুন, আমি বলি না। আমি বললাম অপরটা কিন্তু আপনার ভেতরেও আছে, আপনি সেটা খুঁজে নিন, আপনি আপনার মতন লিখুন, কিন্তু মাথায় রাখবেন সেই কবিতার কিন্তু 50 বছরের বা 100 বছরের আগের কবিতার ভাষার মতো যাতে না হয়ে যায়। আবহমান কবিতা আমি চাইছি না। আপনি নিজেকে আবিষ্কার করুন, নিজেকে অন্য পথ খুঁজুন, দিয়ে সেই কবিতাটা পাঠান। এবং একটা নয়, অনেকে আমাকে বললো দাদা একটা কবিতা অন্তত বইমেলার সংখ্যা আমার প্রকাশ করে দেন। বললাম না, একটা কবিতা না, আমি একাধিক কবিতা ছাপবো, একাধিক কবিতা প্রকাশ করবো, কিন্তু তোমার কবিতা তুমি নিজেকে আবিষ্কার করো, নিজেকে অন্য রকম ভাবে ভাবো কবিতার ভেতরে, তাহলে দেখবে কবিতা ক্যাম্পাসে তোমার কবিতা থাকছে। এইভাবে গদ্যের ক্ষেত্রেও তাই। আমি বলি এই যে 8-এর দশকের কবিদের কবিতা নিয়ে আলোচনা সংখ্যা বেরোবে, সেক্ষেত্রেও অনেকে বলেন যে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলি হ্যাঁ তোমার গদ্যটাও কিন্তু তুমি ভাবো যে তুমি কবিতা ক্যাম্পাসে লিখছো, মানে তড়িঘড়ি করে লেখার দরকার নেই বা একটা রিভিউ লেখার দরকার নেই। একজন কবিকে তুমি যথাযথ সম্মান দিয়ে লিখছো, তাকে নানাভাবে তার লেখার ভেতরে ঢুকে তার খালি রেফারেন্স দিয়ে ভরিয়ে দিলে হবে না। ফলত গদ্যের ক্ষেত্রেও তাই, কবিতার ক্ষেত্রেও তাই দেখা যায় যে কবিতাগুলো কিন্তু আমি যখন পাচ্ছি, এই যে গত সংখ্যাটা হয়েছিল শুধুমাত্র কবিতার সংখ্যা, সেখানে অনেকের কবিতাই ছিল, গুচ্ছ গুচ্ছ কবিতা ছিল। ফলত আমাকে মানে কবিতা ক্যাম্পাসে যে স্পিরিটটা কি এটা কিন্তু অনেকেই বুঝতে পেরে গেছে। ফলত তারা সেরকম ভাবে লেখা পাঠায় আমন্ত্রণ পাওয়ার পর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা আমার সঙ্গে যারা কবিতা লিখছেন বা যাদেরকে আমি আমন্ত্রণ করতে পারি, তাদেরকে অনেক আগে থেকে কিন্তু একটা ইঙ্গিত দিই যে তুমি এই গত সপ্তাহে আমি 2-3 জনকে বলেছি যে আফটার বুক ফেয়ার বা বুক ফেয়ার চলাকালীন তুমি 3 মাস সময় নাও, গত সপ্তাহে না গত মাসেই 3 মাস সময় নাও, 3 মাস সময় ধরে লেখো একগুচ্ছ কবিতা আমাকে দিতে হবে। বুক ফেয়ারের পরে দিলেও চলবে, তার সঙ্গে কিন্তু ইন্টারাকশন চলতে থাকে অনেক দিন ধরে। এই একটা। আর অর্থের ব্যাপার যেটা, অ্যাকচুয়ালি একটা কবিতা পত্রিকার যেমন বা একটা যে কোনো ভালো লিটল ম্যাগাজিনের তার হাতে নিলেই বোঝা যায়। একটা লিটল ম্যাগাজিন কিন্তু একটা সুভিনিয়ার না, একটা তথাকথিত একটা পত্রিকা, সকল পত্রিকা নয়। আমি যখন চিহ্ন পত্রিকাটা হাতে নিই, আমি যখন অনিকেত শামীমের লোক পত্রিকাটা হাতে নিই, বা ওই ইয়ের ওই যে কঙ্কাল পত্রিকাটা চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়, যে কঙ্কাল পত্রিকাটা হাতে নিই, তখন কিন্তু মনে হয়, বা কামরুলের মৃদঙ্গ পত্রিকা, কামরুল বাহার আরিফের মৃদঙ্গ পত্রিকাটা হাতে নিই, তখন মনে হয় হ্যাঁ এটা কাজ, একটা অন্যরকম কাজ হয়েছে এগুলো। এইটা আমি চেষ্টা করি যে লিটল ম্যাগাজিন যদি হয় তাহলে তাকে কতগুলো লিটল ম্যাগাজিনের যে সমস্ত স্বভাব, তার যে বৈশিষ্ট্য, সেগুলোকে আমাকে মেনটেন করতে হবে। এটা আমি সবসময় ভাবি। আর অর্থ তো লাগেই। অর্থ আমাদের কবিতা ক্যাম্পাসের জন্য কখনোই কোনো বিজ্ঞাপন, যেটুকুনি অর্থ সেটা মূলত আমি আমার নিজের উপার্জন থেকেই সেটা করার চেষ্টা করি। অনেক আগে থেকে তার প্রস্তুতি নিই। যেমন আমার যখন 2 কন্যা সন্তান হয়েছিল, আমার তখন মনে হয়েছিল যে এদেরকে একদিন বিয়ে দিতে হবে, তো এখন থেকে আমাকে কিছু অর্থ জোগাড় করার ব্যবস্থা করতে হবে। তা আমি সামনের বছরে 2026-এ বা 27-এ যে পত্রিকাটা বার করব, সংখ্যাটা বার করব, তার কথা কিন্তু আমি এখন থেকেই ভাবি। কিছু কিছু পয়সা একটু রেখে দিই, যাতে এই পত্রিকাটা, ওই যে ঢাউস ঢাউস পত্রিকা বললেন না, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা। এই যে বাংলাদেশের 8-এর দশকের কবিদের নিয়ে যে কাজটা করেছি, বা এখানকার 8-এর দশকের কবিদের নিয়ে যে কাজটা করেছি, এটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে আমি ধীরে ধীরে কিছু কিছু ব্যক্তিগতভাবে, বিজ্ঞাপন প্রায় নেই,
এবং ব্যক্তিগত স্তরে অনেকে আছে না, অনেক পত্রিকা কি শুভানুধ্যায়ী থাকে, সে হয়তো 2000-4000 টাকা দিয়ে দিল, এটাও প্রায় নেই বললেই চলে। না ঠিক আছে, আপনার আপনার যে এই কবিতা ক্যাম্পাস সেটা আমরা তো মানে প্রায়শই পাই এবং নানাভাবে আসে, জোগাড় করা যায়। এখন সেক্ষেত্রে যেটি বিষয় সেটি হচ্ছে আপনার পত্রিকার যে পরিশ্রম, সেটা আপনি যেভাবে বললেন, এটার সাথে কিন্তু লেখক তৈরি হওয়া, লেখকদের কাজ, লেখক যারা কবিতা লিখছে তারা একটু সাবধানে লিখছে, তারা এক্সপেরিমেন্ট করছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছে, হ্যাঁ, তারপরে তারা সেখানে সেটা পাঠাচ্ছে। এগুলো কিন্তু এক ধরনের আপনার এডিটিং আছে। এডিটিং তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দাদা হচ্ছে, আমার যতটা অভিজ্ঞতা আর কি, সেটা হচ্ছে কি যে কাগজ বেরোচ্ছে, ধরেন যে বেরোচ্ছে, জন্মাচ্ছে মরছে, এগুলো ঠিক আছে, কিন্তু ওই কম্পাইলিং অনেকটা, একটা কাগজ আমি কেন করি, কাগজটা করার ক্ষেত্রে আমার তো একটা অব্লিগেশন আছে, আমার তো একটা দায়বদ্ধতা আছে। হ্যাঁ, এবং কাগজটা তো শুধু আমি নাম ছাপবো যে সম্পাদক অলোক বিশ্বাস এই জন্য তো নয়, কিংবা সম্পাদক শহীদ ইকবাল এই জন্য তো নয়। এটার তো আসলে সামাজিক দায়বদ্ধতা আছে, সাহিত্যের প্রতি দায়বদ্ধতা আছে, একটা রুচি, চিন্তা, সংস্কৃতি তৈরির ব্যাপার আছে। তো সেই জন্য আপনার কাছে এই প্রশ্নটা করার অর্থ হচ্ছে যে আমাদের এখানে, আমাদের বাংলাদেশে আমরা দেখছি প্রচুর লিটল ম্যাগ এবং কাগজ বেরোচ্ছে, ঠিক আছে, দেখা গেল যে 1টা 2টা 3টা 4টা 10টা আর নেই, আর হচ্ছে না। এবং ওই কেন করে বা কি জন্য করি সেটার কোনো ইয়ে নেই, অনেকেই করছে, আমি করি, কিংবা করার পরে সেটা মুছে আবার দেখবেন আমরা যেটা করি, যেটা অধিকাংশ পত্রিকা, সে বাংলাদেশ বলুন এখানেই বলুন, করে না, সেটা হচ্ছে পাঠক তৈরি করা। ঠিক, আলাদা করে কিন্তু এর জন্য গুরুত্ব দেওয়া, পাঠক তৈরি করার জন্য। ফলত একটা লিটল ম্যাগাজিন, প্রথমত অনেকে বলে যে লিটল ম্যাগাজিন কেনে না, আমি তো বলি আমার তো কবিতা ক্যাম্পাস কেনে। কারা কেনে? আমি কিন্তু একটা এলেবেলে পাঠককে, যখন আমি বইমেলায় স্টলটা করি, আমি বলি যে আপনি দেখুন, ভালো করে পত্রিকাটা দেখুন, আর দেখে যদি আপনার মনে হয় এর টেক্সট দাঁড়িয়ে 1 ঘন্টা পড়ুন, এর যে টেক্সট গুলো যদি আপনার মনে হয় আপনার মনের সাথে মিলছে বা ইচ্ছার সাথে মিলছে, তাহলেই আপনি কিনুন, তা না হলে কিনবেন না। আবার যদি বাড়িতে কিনে নিয়ে গিয়ে, যদি আমি এটাও বলি, আমি জানি না কেউ বলে কিনা, আপনি বাড়িতে এটা কিনে নিয়ে গেলেন, মনে করলেন যে ইট ইজ নট ইওর কাপ অফ টি, তাহলে পরের দিন আমাকে মেলায় ফেরত দিয়ে দেবেন, আপনাকে আমি টাকাটা দিয়ে দেবো। না ঠিক আছে, এতটা না, এটাই সেজন্য আমি তো পাঠক যেটা বলি সেটা, জি পাঠক তৈরি করা এবং লেখকও তৈরি করা, এটাও বটে। এবং সেই সাথে সাথে আমাদের একটা পত্রিকা তো একটা আসলে এই কাল চেতনায় একটা ছাপ ফেলে যায়, তাই না? একটা সময়ের মধ্যে একটা সময়ের সাক্ষী আর কি, যে এই সময় এরা লিখছিলেন, এদের লেখা এরকম ছিল। এবং এটা তো একটা দলিল এক অর্থে আসলে। এই যে আপনার 96টা সংখ্যা বেরিয়েছে, এটা তো একটা দীর্ঘ, এটা একটা কাজই হতে পারে, একটা বড় কাজ হতে পারে। এবং সেখানে ধরেন যে কি ধরনের লেখা ছাপা হয়েছে, কি ধরনের এডিটিং হয়েছে, কারা কারা লিখেছে, কোন ধরনের লেখকরা লিখেছে, সেই লেখাগুলোর মধ্যে কি ধরনের কাজ আছে, সেগুলো তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি। এটা তো আমি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের মানে এই কাগজের দায়বদ্ধতা, সেটা তো একটা আছে। আর আপনার লেখক সত্তা এবং সম্পাদক সত্তা, দুটো জায়গা, দুটো একসঙ্গে। এবং লেখক হিসেবে আপনি কবিতা নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, লিখছেন। সম্পাদক হিসেবে আপনি লেখক তৈরি করছেন, পাঠক তৈরি করছেন। এবং এক অর্থে এক ধরনের আপনি সাংগঠনিক যে কাজ, এই সাংগঠনিক কাজের সঙ্গে সৃষ্টিশীলতা, এটা কি মানে এটা তো মানে এক ধরনের সমান্তরাল একটা ব্যাপার, প্যারালাল একটা ব্যাপার, এটা কখনো তো এক জায়গায় মেলে না। কিন্তু আপনার ক্ষেত্রে এটা কি কোনো ডিস্টার্বড কি, যে আপনি যখন সম্পাদনা করছেন, প্রুফ দেখছেন, প্রেসে যাচ্ছেন, আবার আপনি যখন ক্রিয়েটিভ কাজ করছেন, এটা এখন লেখক সত্তা এবং সম্পাদক সত্তা আপাতভাবে অনেকে বা আমরা মনে করতে পারি দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু এই দুটোর মধ্যে একটা সেতু বন্ধন চাই। এই দুটোর মধ্যে সেতু বন্ধন, আমার লেখক সত্তা যদি একটা মানে উন্নত স্তরে আমি নিয়ে যেতে পারি আমার লেখক সত্তাকে, আমার লেখক সত্তাকে সব সময় যদি নিরীক্ষার স্তরে নিয়ে যাই,
সবসময় আপডেটেড অবস্থায় থাকি, তাহলে কিন্তু সেভাবে আবার সম্পাদক সত্তাও তৈরি হবে। কিন্তু সব সম্পাদকই আবার লেখক নয়। আমি অলোক বিশ্বাস কিন্তু আগে লেখক, আমার লেখক সত্তাটাই প্রধান, তারপরে আমি সম্পাদক, এবং আমার লেখক সত্তা আমার সম্পাদক সত্তাকে নির্ধারণ করে। না, হ্যাঁ, ঠিক আছে। সেই জন্য আমাকে এটাই বলতে চাই, লেখক সত্তা, একজন কবি লেখক তিনি যখন সর্বদা নিজের লেখার মধ্যে ডুবে থাকেন বা সেটা নিয়ে ভাবেন, তার বিভিন্ন দিক ভাবেন, ফলত তিনি স্বাভাবিকভাবেই তার যদি সম্পাদিত পত্রিকা থাকে সেটা নিয়েও ভাববেন, আমার সেটা মনে হয়। তো এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি তো গল্প লিখেছেন, হ্যাঁ, গল্পও লেখেন, তাহলে আপনার যা কবিতা সেটা কি আরেকটি ভার্সন গল্প? মানে না, গল্প গল্পের ক্ষেত্রে আমার গল্প আর কবিতা আলাদা, কিন্তু গল্পের ক্ষেত্রেও গল্পের যে নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে, গল্পের তো একটা নিজস্ব কতগুলো তার মানে সাবজেক্ট বলি, তার অবজেক্ট বলি, সাবজেক্ট সব যাবতীয় তার একটা ঘরানা, তার যে ন্যারেটিভ, সেই ফিকশন, সেই ন্যারেটিভ। আমি তো কবিতায় সবসময় ন্যারেটিভ বা ফিকশনকে ঢোকাতে পারি না। কবিতায় অনেকটা পরিমাণে যুক্ত হয়ে থাকে আমার সংবেদনশীলতা, আমার অনুভব, উপলব্ধি। আর গল্পে অনেকটা ন্যারেটিভিটির দিকে যেতে হয়, সেখানে অনেক সরাসরি কথা বলতে হয়, সেখানে অনেক মানে আমি কবিতার ভেতরে যদি কিছু অস্পষ্টতা রেখে দিই, সেই অস্পষ্টতা কিন্তু গল্পের ক্ষেত্রে রাখা সম্ভব নয়। গল্পের ক্ষেত্রে অনেকটাই ন্যারেটিভকে সহজ রাখার দরকার পড়ে, যদিও গল্পের ক্ষেত্রেও যেমন আমরা জানি যে আল মামুদ গল্পের ক্ষেত্রে কাজ করেছেন। এই গল্প তার গল্প ন্যারেটিভ হলেও কিন্তু গল্পের ক্ষেত্রে তার কিছু অন্য ধরনের কাজ অবশ্যই আছে, যেভাবে আমাদের কমল কুমার মজুমদারের আছে, যেভাবে জীবনানন্দের গল্পের ভেতরে রয়েছে। তা গল্পের নিজস্ব সত্তা, সেগুলো কিন্তু আমি বজায় রাখি, সেখানে আমি কবিতার সঙ্গে সেটাকে মেলাই না, যদিও গল্পের ভেতরে আমি নিরীক্ষার কাজ করার চেষ্টা করি। জি, আমাদের আরেকটি জিনিস, আপনি তো দীর্ঘদিন থেকে কাগজ করছেন, পাবলিকেশনের সঙ্গেও যুক্ত, এবং এই যে কাজ করছেন সে কাজের ক্ষেত্রে আপনার পুরস্কার প্রাপ্তি, সম্মাননা, এগুলো ব্যাপারও কিন্তু আছে। তো এগুলো দুই বাংলায় আপনি দীর্ঘ সময় কাজ করছেন, অনেক পুরস্কারও পেয়েছেন, অনেকেই সম্মাননা দিয়েছে, এগুলোতে আছে। তো এই পুরস্কার সম্মাননা তো আপনার ক্ষেত্রে আসলে এটা তো কোনো প্রাপ্তিটা তো জীবনের আসলে একটা অংশ, প্রাপ্তিও তো দরকার আছে মানুষের। প্রাপ্তিকে আপনি কিভাবে দেখেন, এটা একটা প্রশ্ন। যে আপনার যে এই যে কাজের স্বীকৃতি, সেটা একটা সামাজিক স্বীকৃতি, কিংবা সাহিত্যের যে সমাজ বোদ্ধা শ্রেণী যারা আছেন তারা আপনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা তো একটা মানুষের পথ চলার ক্ষেত্রে অনুপ্রেরণাও বটে, এবং অনেকটা দায়বদ্ধতাকে বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার আপনার একটা পারসেপশন, আপনার ধারণাটা কি? এটা আমরা দেখতে পাচ্ছি অনেক রকম একটা বাজারি ব্যাপার হয়ে গেছে, এবং এই যে স্বীকৃতি, যেমন আপনাকে আমি দেই, আপনি আমাকে দেবেন, কিংবা এরকম ব্যাপারটা, এবং বিভিন্ন জায়গায় এসব হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনি আর বর্তমান সময় তো আসলে একটা দেখনদারির যে ব্যাপার, সবাই সবাইকে আমরা দেখাতে চাইছি, নিজেকেও দেখাতে চাইছি, সবকিছু একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কি আপনাকে কোনোভাবে আলোড়িত করে, কিংবা এটা কি আপনার চলার পথে কোনো মানে অভিমুখ তৈরি করছে কোনো কাজের ক্ষেত্রে? এই বিষয়টা নিয়ে সত্যি আমি অনেকবার ভেবেছি। আমার মনে হয় যে আপনি বললেন না, এই যে দেখনদারি ব্যাপার চলছে, এমনকি বহু লেখক কবি সরাসরি যারা ওই স্বীকৃতি দিচ্ছেন, একটা মেমেন্টো বা অন্য কোনো ধরনের সম্মান পুরস্কার দিচ্ছেন, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, এইবার অনেক লেখক কবি নিজে থেকে তাদেরকে বলছে আমাকে একটা পুরস্কার যদি দেওয়া যায়, একটা একটা ক্রেস্ট দেওয়া যায়, একটা মেমেন্টো দেওয়া যায়। আমি বলবো এখানে কিন্তু একটা সর্বনাশের জায়গা রয়ে গেছে। একজন লেখক কবি কখনোই কোনো প্রতিষ্ঠানের কাছে এই দাবিটা করতে পারেন না। যদি করে থাকেন তাহলে এর মধ্যে সমস্যা আছে। দ্বিতীয়ত, হ্যাঁ, আমি যেমন
চিহ্ন মেলা পুরস্কার সম্মাননা পেয়েছি, বা কবিকুঞ্জের সম্মাননা পেয়েছি, এগুলো ঠিক আছে। এগুলো আমার মনে হয় যে যেখানে কেউ কিছু কাজ করছে, কাজ করার জন্য তাকে যদি দেওয়া যায় ঠিক আছে, অসুবিধা নেই। যারা দিচ্ছেন তারা আন্তরিকভাবেই দিচ্ছেন, কিন্তু যদি সেখানে আন্তরিকতা না থাকে, যদি সেখানে স্রেফ ওই আমি তোমাকে পুরস্কার দেব, তুমি আমাকে পুরস্কার দাও, এই ব্যাপারটা চলে আসে। আর দ্বিতীয়ত, একজন কবি সম্পর্কে বা গল্পকার সম্পর্কে না জেনে যদি তাকে কোনো সম্মান পুরস্কার দেওয়া হয়, তাহলে এটা আরোই বিপজ্জনক। বহু জায়গায় এটা হচ্ছে। হ্যাঁ, আমার নামটা হয়তো কেউ কোথাও প্রস্তাব করলো, হ্যাঁ এই অলোক বিশ্বাসকে একটা মেমেন্টো দেওয়া যেতে পারে। আমি সরাসরি প্রশ্ন করেছি, আমাকে কেন মেমেন্টো দিচ্ছ? আমার কোন লেখা পড়েছো? যদি লেখা পড়ে থাকো তাহলে কি পড়েছো সেটা আমাকে একটু বলতে হবে, তবেই আমি মেমেন্টোটা গ্রহণ করবো, নাহলে গ্রহণ করতে পারবো। এখন এটাই দেখা যাচ্ছে যে একটা নাম কেউ কোথাও প্রস্তাব করে দিলে তাকে মেমেন্টো বা পুরস্কার দিয়ে দেওয়া হলো। এটা বন্ধ হওয়া দরকার। এটা এই মেমেন্টো পুরস্কার এই সমস্ত নিয়ে প্রচুর ঝঞ্ঝাট তৈরি হচ্ছে। আমার মনে হয় অনেক বেশি একজন লেখককে সবচেয়ে বেশি সম্মানিত করা যায় যদি তার লেখা নিয়ে কিছু আলোচনা হয়। কেউ অন্য একজন হয়তো চিহ্ন মেলায় একজন কবিকে নিয়ে, তরুণ কবিকে নিয়ে আলোচনা হতে পারে, কয়েকজন তরুণ কবিকে নিয়ে আলোচনা হতে পারে, সেটা অনেক বেশি সম্মাননার কাজ। আর অনেক প্রতিষ্ঠান বা সংগঠন, হ্যাঁ এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, অনেকে কিন্তু জেনে শুনেই যে আমি অলোক বিশ্বাসকে এই সম্মাননা দিচ্ছি, এটা জেনে শুনেই দিচ্ছি, এই কারণেই দিচ্ছি। এখন যদি সেই জেনে শুনে না দেওয়া হয় তাহলে সেখানেই বিপদটা থাকবে। আর এই মেমেন্টো, প্রচুর মেমেন্টো, টাকা দিয়ে মেমেন্টো নেওয়া বা অনুরোধ করে চাপ দিয়ে মেমেন্টো নেওয়া, এইগুলো বাংলা সাহিত্যের আবর্জনা, এইগুলো বাংলা সাহিত্যের ক্ষতিও করে। হ্যাঁ, ঠিক আছে। এটা আসলে আমি এটা বাই দি বাই বললাম, আমাদের হয়তো অনেকের ক্ষেত্রেই এই ধারণাগুলো আমরা চলতে ফিরতে নানা রকম ভাবে এই জিনিসগুলোর সাথে মুখোমুখি হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা অলকদা, সেটা হচ্ছে কি যে কবিতার ক্ষেত্রে বিশেষ করে কবিতা কিন্তু ওই প্রচুর লেখা হচ্ছে, প্রচুর বই বেরোচ্ছে, কিন্তু আসলে কবিতা কোনটা কবিতা কোনটা কবিতা নয়, কিংবা জীবনানন্দ দাশের মতো যে সকলেই যে কবি নয়, কেউ কেউ কবি, এইটা কিন্তু একটা, আমার মনে হয় যে এ সময় এসে এটা একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে কবিতা আমি লিখছি, কবিতা আসলে কতটা কবিতা, কবিতা বুঝি কিনা, জানি কিনা, বা কবিতা আমি কেন লিখবো, বা কবিতা জিনিসটা কি যে কেউ ইচ্ছে করলেই পড়লেই বললেই জানলেই সে লিখতে পারে? এখন তো এটা তো, আমি তো মনে করি যে পৃথিবীতে যদি সবচেয়ে বড় কঠিন কাজ থাকে সেটা কবিতা লেখা, এবং কবিতার ভেতরে যে বসবাস, সেটা কিন্তু সবার জীবনের সাথে, সবার যে চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটার সাথে যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে সে এই কাজটা করছে। সুতরাং পুরো সাহিত্যেই কিন্তু আমাদের যেটা বিষয় যে পাঠকের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে এক ধরনের একটা সমস্যা কিংবা সংকট, আসলে এনগেজমেন্টটা তো আসলে অন্যদিকে চলে গেছে, ফলে পাঠক আসলে আমরা কিন্তু সেভাবে দেখছি না, এবং যত পাঠক কম হচ্ছে তত কবিতা বেশি লেখা হচ্ছে। 10% পাঠক, 90% কবি। হ্যাঁ, তাহলে এইটা একটা বড় সংকটই মনে হয়। আবার একইভাবে কাগজের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর কাগজ বের হচ্ছে, কাগজের পাঠক তেমন কিন্তু নেই। ওই যে কম্পাইল করে কিছু লেখা এসছে, এক জায়গায় করে বের করে দিল, বেরিয়ে গেল, এটা হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা একটু, আমরা শেষের দিকে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের, 1 ঘন্টার প্রোগ্রাম। তো সেখানে যেটি বিষয় সেটি হচ্ছে যে ওই দাদা, আপনি তো কলকাতা বইমেলায় এবং অনেক বইমেলায় আপনি যান, এবং বইমেলার যে সংস্কৃতি, বইমেলা এবং কাগজ, এবং আপনি একটু আগে যেটা বলেছেন যে আপনি সিজনাল মানুষ না, আপনি সবসময়ই কাজের মধ্যেই থাকেন, এবং চলতে চলতেই হয়তো মেলা আসলো, কিংবা যখন যেটা বের করা দরকার তখন সেটা বের হচ্ছে, কাজ করছেন। তো এই যে আমাদের এই বইমেলার সংস্কৃতি এবং কাগজ করার সংস্কৃতি এবং পাবলিকেশনের সংস্কৃতি, এ সম্পর্কে একটু আপনি তো বড় জায়গায় কাজ করছেন, এবং প্রায়শই এটা হচ্ছে। তো আমাদের এখানে যেটা বিষয় যে এটা আমরা তো এদিক থেকে এক ধরনের বলা যায় যে বাংলাদেশে এটা
আমাদের 54 বছরে দেশ স্বাধীন হয়েছে, তারপরে আমাদের বইমেলার একটা কালচার তৈরি হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ লোক আমরা দেখি যে সেখানে আসে, জমায়েত হয়। হ্যাঁ, কিন্তু আসলে যেটা বিষয় যে আমাদের পাঠ সংস্কৃতি বা পাবলিকেশনের সংস্কৃতি তৈরি হচ্ছে না। এইটা আপনার অভিজ্ঞতাটা কি আর কি, যে পাবলিকেশন কালচার যেটা? বেশিরভাগ বইমেলা এগুলো হয় বিভিন্ন বড় বড় প্রকাশন সংস্থার বই বিক্রি করার জন্য। তারা বড় বড় স্টল দোকান করে এবং লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। লক্ষ লক্ষ মানুষ এই বড় বড় পাবলিকেশনে ঢোকে, বইপত্র কেনে, মানে বিজ্ঞাপন বা বাজারি যেসব জনপ্রিয় তথা বাজারি উপন্যাস থেকে শুরু করে গ্রন্থ ইত্যাদি প্রকাশিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এগুলো কেনে এবং সেই কারণেই বইমেলা আসে ফুর্তি করতে। বইমেলাটা একটা মেলা, মেলায় যেমন অন্যান্য মেলায় যায় একটু ফুর্তি, কিছু গান শোনা হলো, একটু খাওয়া দাওয়া হলো। আমাদের বইমেলাকে অনেকে উপহাস করে বলি খাদ্য মেলা। খেতে আসে মানুষ, দই বড়া খাচ্ছে, বড় বড় রসগোল্লা খাচ্ছে, সিঙ্গারা, চা, কফি, এমনকি ওই বিরিয়ানি, বসে বসে ঘন্টাখানেক বিরিয়ানি খাচ্ছে। এখন এসব আছেই। এসবের মধ্যে দিয়েও এখন আমি তাহলে কি বইমেলায় যাব না বা বইমেলায় আমি অংশগ্রহণ করব না? আমার মতো একজন ছোট প্রকাশক বা সম্পাদক, সে কি বইমেলায় যাবে না? হ্যাঁ, এইবার বইমেলায় দেখা যায় যদি 10,000 মানুষ একদিন ঢুকে থাকেন, 10,000-এর মধ্যে অন্তত 100 মানুষও আছেন যারা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ঢুকবেন। এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন ঢুকবেন তারা কিছু এবং তারা লিটল ম্যাগাজিনকে ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, তারা কিনবেন। এটাই বড় প্রাপ্তি। আমার তো দেখা ধরেন এখন বইমেলায় বড় বড় পাবলিকেশন, দেশ, আনন্দবাজার থেকে শুরু করে আরো বড় বড় পাবলিকেশন, তাদের প্রচুর বিক্রি হচ্ছে, লাইন পড়ে গেছে। সেটা দেখে আমার দুঃখ পাওয়ারও কিছু নেই, রেগে যাওয়ারও কিছু নেই। আমি আমার কাজটা বইমেলায় করতে পারছি কিনা সেটাই বড় কথা। এই যে বাংলাদেশের বইমেলাতেও প্রচুর ছোট ছোট, মানে যে সময় লিটল ম্যাগাজিনের স্টল গুলো হয়, লিটল ম্যাগাজিনের স্টলেও তো মানুষ যায়, অন্যান্য হাজার হাজার মানুষ ঢুকছে, অন্যান্য প্রকাশন থেকেও কিনছেন, লিটল ম্যাগাজিন থেকেও তো বা কবিতার বই প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, তার মানে যে সবকিছু পড়া হবে তা নয়। আমি কখনোই দাবি করতে পারি না যে আমার পত্রিকার 100% মানুষ কিনে 100% পড়ুক। এটা একজন পাঠক কিনলেন বা সংগ্রহ করলেন, করে তার হয়তো 50% তিনি পড়লেন, ওটাই বড় কথা। এবং এটা যে পড়ছেন, একটা পত্রিকা পাঠ হচ্ছে, পত্রিকাটা যে সম্পর্কে, এইটা কিন্তু আমরা অনেক সময় সম্পাদকরা কি করি, পত্রিকাটা পার করে খালাস, আর দেখলাম না যে সেই পত্রিকাটাকে আমি বারবার সেই জন্য পাঠকের উপর জোর দিই। এই জন্যই পাঠককে আমি জিজ্ঞেস করি যে আপনি কোন কোন, যারা লেখা পাঠান তাদেরকে আমি জিজ্ঞেস করি আপনি কবিতা ক্যাম্পাস পড়েছেন কিনা, পড়লে কোন কোন সংখ্যা পড়েছেন বা কেমন লাগে পত্রিকাটা। এই পাঠকের সঙ্গে যদি একটা ইন্টারাকশন নিয়মিত থাকে তাহলে বইমেলাতে অংশগ্রহণ করতে অসুবিধা নেই। এবং বইমেলায় কিছু সংগ্রহ, আমি এই যে গত বইমেলায় যে 96তম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল গত বইমেলায়, আমি গত বইমেলায় 96তম সংখ্যাটি মানে প্রায় 60-70টা কপি কয়েকদিনের মধ্যে, মানে প্রকাশের কয়েকদিনের মধ্যে কিন্তু 60-70টা কপি পাঠকরা সংগ্রহ করে নিয়ে গেছে। আমি কিন্তু কাউকে বলিনি যে তুমি এটা কেনো বা গচিয়ে দেওয়ার প্রশ্নও নেই, তারা কিন্তু ভালোবেসে সংগ্রহ করে নিয়ে গেছেন। এবং পত্রিকা প্রকাশিত হলেই কিন্তু কবিতা ক্যাম্পাস, যেহেতু কবিতা ক্যাম্পাস সৌজন্য কপি, একমাত্র লেখক কপি আর কিছু সৌজন্য কপি ছাড়া, কবিতা ক্যাম্পাস কিন্তু খুব সহজভাবেই বিভিন্ন লিটল ম্যাগাজিন মেলা বা স্টল থেকে পাঠকরা সংগ্রহ করে নেন। এটা পাঠকের সঙ্গে নিয়মিত ইন্টারাকশনের কারণেই হয়েছে। এবং বইমেলাতেও যাই পাঠকের সঙ্গে ইন্টারাকশনের কারণেই। এই যে বইমেলায় 12 দিন বসি, এটাও কিন্তু আমি পাঠকের সঙ্গে কথা বলি। কেউ আমার পত্রিকা সংগ্রহ করলেন কি করলেন না সেটা বড় কথা নয়, কিন্তু তার সঙ্গে যেটা বন্ধুত্ব, এটা একটা বন্ধুত্ব করার পর, কথা বলার পরে কিন্তু তিনি একটি পত্রিকা সংগ্রহ করছেন। ঠিক ঠিক। খুব আনন্দ লাগলো আমাদের আসলে আপনার যে কমিটমেন্ট, যে আর লিটল ম্যাগাজিন, আমরা তো সবাই জানি যে লিটল ম্যাগাজিন করে আমার ব্যবসা হবে না, এখানে প্রফিটের কোনো প্রশ্ন নেই, আবার বিলিয়ে দেওয়ারও প্রশ্ন নেই। হ্যাঁ সেটাই। হ্যাঁ, ঠিক আছে।
আমরা একটু শেষের দিকে এসে আমরা একটু আপনার একটা কবিতা শুনতে চাই অলোকদা, মানে আপনার একেবারেই পছন্দের একটা কবিতা আমরা শুনে আজকে শেষ করতে চাই আমাদের এই সমগ্র শান্তি পাড়া অনুষ্ঠানে। দুই বাংলা থেকে অনেকেই যুক্ত আছেন, তারা বিভিন্ন রকম কমেন্ট মন্তব্য করেছেন, তারা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পত্রিকার কাগজ এবং তারা এই কবিতা ক্যাম্পাসের সঙ্গে যুক্ত, কেউ পড়েন কবিতা ক্যাম্পাস এরকমও বলছেন এবং অনেকেই যুক্ত হয়েছেন। তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং প্রীতি জানাই এরকম একটা অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। অনেকের সময় আসলে আমরা সবাই ব্যস্ত, তারপরেও যে এরকম একটি প্ল্যাটফর্মে কিছু মানুষ যুক্ত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা, প্রীতি এবং আনন্দ ভালোবাসা জানাই। অলোকদাকে স্পেশালি শুভেচ্ছা জানাবো, তার একটি কবিতা আমরা শুনবো, শুনে আজকের মতো শেষ করতে চাই। একটা কবিতা আমরা শুনতে চাই। জি জি, কবিতাটির নাম তো ওই আমার বইতেই আছে, 467 পৃষ্ঠা, 467 467 পৃষ্ঠায় কবিতাটি আছে। জন্মেছি 467 পৃষ্ঠাটা আপনি খোলেন। জন্মেছি ভাষার ভেতরে। হ্যাঁ, ভাষার ভেতরে খেলা করে আমার, হ্যাঁ জন্মেছি ভাষার ভেতরে। জি জি, ভাষার ভেতরে খেলা করে আমার স্বদেশ। পৃথক পৃথক বাক্য দিয়ে লেখা প্রতিটি রেল স্টেশন, ঝরে পড়া সব ক্যানভাসে বাংলা ভাষায় আঁকা পৃথিবীর সমস্ত পুরাণ, আবহমান সমস্ত ইচ্ছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভাষাকে জড়িয়ে স্বদেশ আত্মরক্ষা করে। অপদার্থ হাসপাতাল আর জাতীয় অহংগুলো ঝড়ে ভেঙে চুরে পড়ে আছে গার্বেজে। গার্বেজের পাশ দিয়ে পথ কেটে বাংলা ভাষা পৌঁছে যায় পরবর্তী রাস্তার মোড়ে। হোর্ডিং কাত হয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ের কাদায়, কিন্তু লিখিত বাক্যগুলো মলিন হয়নি। স্পষ্ট পড়া যাচ্ছে আমারই ভাষায় লেখা স্বদেশের অনুভবগুলি। নদী পারাপার করা মাঝি বলে সে নাকি হাসন রাজার বন্ধু, সে নাকি লালন ফকিরের নিকট আত্মীয়। কলকাতা থেকে হিলি হয়ে জয়পুর হাটের দিকে যেতে যেতে দেখি প্রতিটি বৃক্ষে বাংলা ভাষায় লেখা পাখি ও নদীর অনুভূতিমালা। কবিতার পংক্তিতে ছড়ানো আছে বাংলার আত্মকথা। একটা সাইকেল তীব্র গতিতে ভাষাতত্ত্বের ভেতরে ছুটে বেড়াচ্ছে। কাজল রাঙা চোখে আমার স্বদেশ শুনছে, তার সমস্ত গান মাতৃভাষায় রচিত হয়েছে। বাহ, অসাধারণ কবিতা, দুর্দান্ত, খুব এনজয় করলাম। আসলে আপনার কিছু কিছু লাইন খুব ইন্টারেস্টিং। এটা একটি সাইকেল তীব্র গতিতে ভাষাতত্ত্বের ভেতরে ছুটে বেড়াচ্ছে। এটা আমার আসলে, এবং আপনার মানে পাঠঋদ্ধি আমাদের খুব ভালো লাগলো। আমরা আরেকটু শুনতে চাই, আরেকটা শুনতে চাই। আচ্ছা, আরেকটা শুনি। 418 পাতায়, জি, 418 নিচের কবিতাটা। বাইবেল হাতে ব্লগার। হ্যাঁ, বাইবেলে, হ্যাঁ পৃষ্ঠা নিচের দিকে, বাইবেল হাতে ব্লগার। বাইবেলে বিশেষ ধর্ম নেই, লেখা আছে মানুষের প্রত্যাশা। মানুষের ভাষার উজ্জ্বল অক্ষর রবি ও খারিফ শস্যে লেখা আছে। বাইবেল হাতে ব্লগার পাঠ করে পুনর্জন্মিত মানুষের কৃষিকাজ। ব্লগার উড়ে যায় দূরে, কখনো বাইবেলের কাঠামো ছাড়িয়ে চন্দ্রিমা ও দিনমণির দেশে। পরবর্তী আলো চেয়েছে ব্লগার, যেহেতু অন্ধকার চিনেছে সবচেয়ে বেশি, এবং ভাসিয়ে দেবে দুর্বিষহ সন্ত্রাস যেখানে এলোমেলো হয়ে যাচ্ছে স্নায়ুতন্ত্র। গভীর সতর্কতা বার্তার ভেতরেও পেইন্টিংস গ্যালারিতে ভিড় হয় ব্লগারদের। শহীদ বেদিতে মালা দিয়ে
তারা এগিয়ে আসছে ভারতচন্দ্রকে পুনরায় অনুবাদ করতে। ব্লগার আঁকে ক্যানভাস প্রকৃতির, চলে ভ্রমণের নেশা লাগা উতরাই পথ। শহর গ্রামে বিষাক্ত গ্যাসের সরণি দেখে বাইবেলের জাদু বাস্তবতা ক্লিক করে। শুধু মোমবাতি মিছিলে শান্তি ফেরে না, প্রকৃত ফলক বানাতে চেয়েছে ব্লগার। বাহ, খুবই সুন্দর কবিতা, এবং আপনার কবিতা এবং কাব্য জীবন দীর্ঘায়ু হোক, আপনার কাজ চলুক। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনি কাজ করবেন, এবং আমাদের দর্শক শ্রোতারাও আপনার সঙ্গে আছে, তাদের হার্দিক অভিনন্দন। আপনি জানবেন, প্রত্যেককে দর্শক শ্রোতাকে আমার ভালোবাসা, অভিনন্দন। অভিনন্দন আপনাকে, চিহ্ন পত্রিকা, চিহ্ন মেলাকে, এবং আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাই না কেন, সবসময় আমাদের পরিণতিটা ভালোর দিকে গিয়েই পৌঁছবে। জি, অবশ্যই। নদী যেমন নদী শেষ পর্যন্ত একটা বিস্তৃতির মধ্যে, সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে, আমরাও সেরকম ভাবেই সর্বদা ইতিবাচকতার কাছে গিয়ে পৌঁছবো। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আমাদের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। নিশ্চয়ই আবার দেখা হবে। অলোকদাকে ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন। আমার শুভরাত্রি জানাই, ভালো থাকবেন।